শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা। সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ অবস্থান নিয়ে তথ্য নেই সরকারের কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন, আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের নামে সমন জারি আদালতের। প্রশাসনে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপি নেতাদের। পট পরিবর্তনের পর উল্টো পথে বাজার, মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। 4.5 কোটি ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। ষষ্ঠী পূজায় কাল শুরু দুর্গোৎসব। বৃহস্পতিবারও ছুটি। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের বিচারের আশ্বাস। দেশে বাঘের সংখ্যা বেড়েছে 9.5%। জরিপের ফল। এখন রয়্যাল বেঙ্গল টাইগার আছে 125টি। প্রাকৃতিক বনগুলো রক্ষায় উদ্যোগ নেয়ার ঘোষণা। এবং টি-20 ক্রিকেটে শেষ হলো পঞ্চপাণ্ডব অধ্যায়। অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। 2018 সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শেখ হাসিনা সহ 106 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়। আসামিদের মধ্যে বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, নায়ক রিয়াজ, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়ের নামও রয়েছে। মামলার বাদীর দাবি, হামলার সময় চিত্রনায়ক রিয়াজ সহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে ঘটনার সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তা নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নেওয়া কোনো বাংলাদেশি ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাইকমিশন। আর ইতালি গমনেচ্ছুদের জন্য আগামী ডিসেম্বর থেকে দূতাবাস ভিসা ইস্যু করবে বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। সেদিন দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয় সে দেশে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার খবর আসে। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় নানা ধোঁয়াশা। এ অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। আওয়ামী লীগ সরকারের কতজন মন্ত্রী বা সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও বিদেশে থাকা কেউ দেশে আসতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। শুরু করেছেন তারা, গতি এখনো কম। আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এদিকে ইতালি গমনেচ্ছুদের কবে ভিসা চালু হবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে 20,000 ভিসা ইস্যু করবে দূতাবাস। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ভিসা ইস্যুর বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয়, তাই ভিসার দাবিতে আন্দোলন কর্মসূচি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও লোকজন হয়তো চলে যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আন্দোলনে নিহত আবু সাঈদ অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে সমন জারি হয়েছে। আগামী 28 নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুম উর্মির নামে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন, যার মাধ্যমে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে থাকায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, এমন অভিযোগ করে শেখ হাসিনা আমলে নিয়োগকৃত প্রশাসন ক্যাডারদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের 2 মাসে প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশা প্রকাশ করেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত সচিবসহ প্রশাসনের সব স্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে। বিএনপি ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চায় জানিয়ে নেতারা বলছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারের মন্থর গতির জন্য শেখ হাসিনা সরকারের আমলাদের অসহযোগিতাই দায়ী। গণহত্যার সহযোগী প্রশাসনের লোকজন কিভাবে কোন পথে বিদেশে পালালো তার শ্বেতপত্র প্রকাশের দাবিও নেতাদের। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাই আমরা এখনো ধৈর্য আছে। এদিকে গুলশানে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, পতিত সরকারের পুনরুত্থান হলে দেশ হবে বধ্যভূমি। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে প্রশাসনে ছদ্মবেশে শেখ হাসিনার দোসররা থাকায় সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হল, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আবু সাঈদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। দ্রুত নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করার দাবি বিএনপির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা হরিলুটের শাসন ব্যবস্থা কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৭১-এর পরে ৭২-এ যে ভুলটা হয়েছে, মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের পুনর্বাসন নিয়ে যে এলোমেলো পরিস্থিতি হয়েছে, আমরা এই দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলছি বা দ্বিতীয় যে বিপ্লবের কথা বলছি, সেখানেও কিন্তু একটা তালিকা করা দরকার ছিল যে কতজন আমাদের শহীদ হয়েছেন। বেসরকারি উদ্যোগে খুব দ্রুত গতিতে আমাদের পূর্বাঞ্চলে যে বন্যা সেটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে, এবং যেখানে এই প্রথমবারের মতো বন্যার ত্রাণ নিয়ে, সরকারি ত্রাণ নিয়ে কোনো ধরনের কথা ওঠেনি, এখানে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বলে জানালেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইব মমিনুর রহমান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বৈঠক শেষে তিনি জানান, আদালতে কিভাবে খরচ কমানো যায় সে বিষয়ে সরকারকে সুপারিশ করবে কমিশন। বিচারের বাণীর প্রতীক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরে চলা ৪৩ লাখ মামলার ভারে ঠাসা দেশের আদালত অঙ্গনে গুমড়ে কাঁদে বিচার প্রার্থীদের হাহাকার, চাপা আর্তনাদ। অন্যদিকে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে চলছে সুরাহা হয়নি সে প্রশ্নেরও। এই যখন আদালত পাড়ার চিত্র, তখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারে বিচার বিভাগের দিকেও নজর দেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠন করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইব মমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন।
মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে কমিশনের দ্বিতীয় সভা। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। বিচার বিভাগের প্রতি নাগরিকদের আস্থা ফেরানো ও এর স্বাধীনতা নিশ্চিতে আদালতকে হস্তক্ষেপ মুক্ত করতে চায় কমিশন। সে লক্ষ্যে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগের নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আইনজীবী সমাজ, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কমিশনের। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেবো, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবে। আগামী সোমবার বসবে বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক। গত ৩রা অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দাবির মুখে এবার পদত্যাগ করলেন সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। চেয়ারম্যান ছাড়াও পদত্যাগ করেছেন কমিশনের ১১ সদস্য। গত কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে পুরো কমিশনের পদত্যাগও দাবিও ওঠে। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে যোগ দেন সোহরাব হোসেন। আগামী বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ডক্টর শেখ আব্দুর রশিদকে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এবার দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ালো সরকার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে। এদিকে ডিএমপি কমিশনার জানান, ঢাকার ২৫৩টি মণ্ডপ ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী। রাত পোহালেই মহাষষ্ঠী। দেবী দুর্গা মর্তলোকে আসছেন তার ৪ সন্তান নিয়ে। মঙ্গলদ্বীপ জেলে মহামায়া দুর্গার অর্চনা পর্বে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, জানিয়ে সতর্ক সরকার। এবছর সরকারি ছুটি 2 দিন করার সিদ্ধান্তের খবর জানান মাহফুজ আলম। বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন, সব মন্দিরে থাকবে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্টসওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। পরে পূজার সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তাদের দাবি, কোনো হামলার কারণে উৎসবে যাতে ভাটা না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব ও পদক্ষেপ আমাদের পূজার আয়োজনে সাহস যোগাচ্ছে। এবছর দেশের ৩১,৪৬১টি আর ঢাকায় ২৫৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা। কাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। তবে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা
পূজার আয়োজনকে ম্লান করেছে। রং তুলির আঁচড়ে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের দুর্দশার চিত্র। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে সশস্ত্র বাহিনী ও পুলিশ। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে আসছেন। উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে, রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও। উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ। জমজমাট বেচা কেনার খুশি ব্যবসায়ীদের, আর একদিন বাড়তি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচা কেনা আলহামদুলিল্লাহ। দাবি ছিল যে আমাদের নবমী দশমী 2 দিন বন্ধ দেওয়ার জন্য, যেহেতু সরকারটা মেনে নিয়েছে সেটা আমরা সাধুবাদ জানাই সরকারকে। রংতুলির আঁচড়ে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের চিত্র। বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা। জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে, তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি, মার কাছে আমাদের প্রার্থনা এইটাই। ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে। পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা স্বতঃস্ফূর্ততা নেই। সবার যেন পূজাটা ভালোভাবে কাটুক, কোনো সাম্প্রদায়িক কোনো ইয়ে না হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এবারের পূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা আসছেন দোলায়, আর যাবেন ঘোড়ায় চড়ে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাবদ্ধতার স্থায়ী সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। বিকেলে সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে এক সভায় একথা বলেন তিনি। সভায় জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করা হয়। এ সময় গত 15 বছরের জঞ্জাল সহসাই দূর করা সম্ভব না মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাই জলাবদ্ধতার অন্যতম কারণ। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আর একটা শহরের মধ্যে কেন পানি থাকবে, যেখানে এত ড্রেনেজ সিস্টেম, এত কোটি কোটি টাকা খরচ করে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, তাহলে ফ্লটা কোথায়, গলদটা কোথায়, এটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে নেব। 15 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। আমরা সচেষ্ট হচ্ছি কিনা, মাঠে নামছি কিনা, এটা আপনারা দেখবেন। ঢাকার যে জলাবদ্ধতা, সেটাকে দূর করার জন্য আমরা ইফেক্টিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ কি স্টেপ নিতে পারি, সেই জন্য বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে এবং জলাবদ্ধতার উপরে যাদের লেখালেখি আছে, গবেষণা আছে, তাদের কথা আমরা শুনবো, তাদের মতামত আমরা নেব এবং সেটাকে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করব। দেশে বাঘের সংখ্যা বেড়েছে 9.5%। এখন রয়্যাল বেঙ্গল টাইগার আছে 125টি। সচিবালয়ে বাঘ জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সুন্দরবন ও সেন্ট মার্টিন ভ্রমণ শিগগিরই নিয়মের মধ্যে আনা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের অন্যতম ট্রেডমার্ক রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় পুরো বন জুড়ে এই বাঘের বিচরণ থাকলেও কালের পরিক্রমায় সংখ্যা কমেছে। তবে 2024-এর সবশেষ বাঘ জরিপের তথ্য বলছে 10 বছরে বাংলাদেশের অংশে 19টি বাঘ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে 125টিতে। এই জরিপ কাজে 3 কোটি 26 লাখ টাকা ব্যয় করে বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বসিয়ে 318 দিনে 10 লাখ ছবি থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করা হয়। সচিবালয়ে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সুন্দরবনের বাস্তু সংস্থান রক্ষায় জোর দেন। সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে।
এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। প্রসঙ্গ আসে সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য পর্যটন স্পটে পর্যটকদের নিয়মের মধ্যে আনার। পরিবেশ উপদেষ্টা জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিন ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সুন্দরবনের পাশাপাশি অন্য প্রাকৃতিক বনগুলো বাঁচাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। কন্টিনিউ করা উচিত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজার স্থিতিশীল রাখতে 7 প্রতিষ্ঠানকে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও দাম স্থিতিশীল রাখতে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য 7টি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। দেশের পট পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে বড়ের দাম বেড়ে গেছে। সব মুরগির দাম একটু বাড়তি, দাম বাড়ার কারণে বেচা বিক্রি কম হইতেছে। আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে 2 সিন্ডিকেট ভাঙতেছে আর একদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এদিকে বাড়তির দিকে চালের বাজার সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। 28 চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে। অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব আমলাকে অপসারণ করে নার্সদের পদায়নের 1 দফা দাবিতে আবার কর্মবিরতি পালিত হয়েছে। সারা দেশে নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। আটকে থাকে অস্ত্রোপচারও। তবে হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখা হয় বলে দাবি নার্সদের। দাবি আদায়ে আবারও মাঠে নেমেছেন নার্সরা। সেবা বন্ধ রেখে স্লোগান নিয়ে জড়ো হন হাসপাতাল প্রাঙ্গণে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে প্রায় 1 মাস ধরে চলছে তাদের বিভিন্ন কর্মসূচি। পদগুলোতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগের 1 দফা দাবিতে 1 ও 2 অক্টোবর প্রথম দফায় কর্মবিরতি পালন করেন তারা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে পরিচালক পদে 2 নার্সকে দায়িত্ব দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় তা প্রত্যাহার করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আবারও হাঁটেন কর্মবিরতিতে। নার্সকে পরিচালক পদে তাদের দায়িত্ব থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হচ্ছে। এটা কি ধরনের প্রজ্ঞাপন? এটা চক্রান্তমূলক প্রজ্ঞাপন। তারা শুভঙ্করে ফাঁকি দিয়েছেন। এই অর্ডার আমরা প্রত্যাখ্যান করেছি। যদি আমাদের দাবি ওনারা সেই দিন মেনে নিতেন, আমাদের আজকে রাস্তায় নামতে হতো না। আপনারা আমাদেরকে দিয়ে দেখেন,
আমরা আমাদের প্রশাসন চালাইতে পারি কিনা। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি বন্ধ রাখা হয় নার্সিং কলেজও। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। বহির্বিভাগের পাশাপাশি বন্ধ থাকে অস্ত্রোপচারও। আন্দোলন যে করতেছে, আগে রুগী বাঁচাবে তারপরে না আন্দোলন করবে। এই নার্সদের জন্য আজকে অপারেশন করা বন্ধ। আজকে রুগীরা খুব দুর্ভোগে আছে। সকাল 8টায় ওটি হওয়ার কথা, তো 9টা থেকে নার্সদের আন্দোলন এখানে শুরু হয়েছে, যার কারণে এখন ওটি বন্ধ আছে। পেশেন্টের কন্ডিশনও সিরিয়াস। অবরোধ ডাকছে তারা, এখন সেবায় কষ্ট হচ্ছে, রুগীরও কষ্ট হচ্ছে, সময় মতন তাকে পাচ্ছি না আমরা। দাবি না মানলে বুধবারও আধাবেলা কর্মবিরতি এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নার্সদের। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে শহীদ ইমাম হাসান তাইম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর 0 পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রায় 5 ঘন্টা ধরে অবরোধের কারণে বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীদের দাবি, এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে শুধুই আশ্বাস দিচ্ছে পুলিশ। সহপাঠীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। মঙ্গলবার দুপুর 1টার দিকে ঢাকার 0 পয়েন্টে অবস্থান নেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী ইমাম হাসান তাইম। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 2 আসামি। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে শুধুই আশ্বাসই দেয়া হচ্ছে, তবে তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না। সবাই আশ্বাস দিছে যে তোমরা পাবা বিচার, বা আমরা আসামিদের গ্রেফতার করতেছি, কিন্তু তারা করতেছে না। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীদের বিচার না হবে এবং একটা পরিপূর্ণ সমাধান আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। পুলিশ বলছে, এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি। এখন তারা কথা দিয়েছে, তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায়, আমরাও চেষ্টা করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা পূর্বক সর্বোচ্চ পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি, এবং অন্যান্য কেউ যদি জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে সড়ক অবরোধের কারণে 0 পয়েন্ট এলাকায় ব্যাহত হয় যান চলাচল। পল্টন, গুলিস্তান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে 5 ঘন্টা পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গুঞ্জন সত্য হলো। টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দিল্লিতে সংবাদ সম্মেলনে রিয়াদ নিজেই জানালেন কথা। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ। গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘুরছিল গেল সপ্তাহখানেক ধরেই, কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই। অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে। সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি-20-কে। তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে। প্রকৃতিও হয়তো চাচ্ছিল দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা। তাই তো রিয়াদ এসে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফোনটি। মিনিট 5-এর বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদুল্লাহ। হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো। Yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament of the series. রিয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু 2015 বিশ্বকাপে। হ্যামিল্টন থেকে অ্যাডিলেড 2 সেঞ্চুরিতে তিনি জানান দেন নিজের উপস্থিতি। সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে। মানুষের দোয়া না থাকলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট, ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত 150 রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20-তে এবার তেমনই কিছুর প্রত্যাশা সাইলেন্ট কিলারের কাছ থেকে। কে জানে, হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই। আবেগকে দূরে ঠেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায়। মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট 20 সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল। বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয়। তবুও টাইগার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি-20-র অবদান কখনোই ভোলার নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প এখনও তৈরি করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। তাই তো তার বিদায়ে বড় একজন ক্রিকেটার হারাবে বাংলাদেশ। রিয়াদের অবসরের ঘোষণায় এমন প্রতিক্রিয়া দিয়েছে বিসিবি। দেশের মাটিতে সাবেক টাইগার অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও আছে।
17 বছরের দীর্ঘ ক্যারিয়ারের অবসান, সেই সঙ্গে 18 বছর ধরে চলতে থাকা পঞ্চপাণ্ডব অধ্যায়েরও সমাপ্তি, যেখানে শেষ যোদ্ধা হিসেবে থামলেন দ্য সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অপরিহার্য অংশ, এরপর নেতৃত্ব। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর অধিনায়কত্ব হারানো, বাজে পারফরমেন্সের সমালোচনায় বাদ পড়েছেন দল থেকেও। তবে দেশের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় তার বিকল্প খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন, সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। রিয়াদের বিকল্প তৈরি করতে না পারার বড় দায় ক্রিকেট বোর্ডের। 39 বছর বয়সী এই ক্রিকেটারের জায়গায় অনেককেই বাজিয়ে দেখা হলেও মানিয়ে নিতে পারেননি কেউ। সীমাবদ্ধতা স্বীকার করেছেন বিসিবি পরিচালক নিজেই। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। টেস্টের পর টি-20, দেশের বাইরে আরও একটি ফরম্যাটের সমাপ্তি। প্রায় 1.5 যুগ যিনি প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের, তাকে স্মরণীয় বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা দেশের মাটিতে। তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। রিয়াদের এখন একমাত্র মনোযোগ ওয়ানডে ক্রিকেটে। 50 ওভারের ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনাও বোর্ডকে জানিয়েছেন। স্মরণীয় ক্যারিয়ারের সমাপ্তি করতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সেখানে সুযোগ পেতে নিজের যোগ্যতার আরও একবার প্রমাণ দিতে হবে দ্য সাইলেন্ট কিলারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের নামে সমন জারি আদালতের। প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপি নেতাদের। এবং টি-20 ক্রিকেটে শেষ হলো পঞ্চপাণ্ডব অধ্যায়, অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সে ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।